সংস্কারের মূলা ঝুলিয়ে যে যার মতো করে নেপথ্যের যে কর্মযজ্ঞ সেটিকে করছিল। এই 17 বছর থেকে এখন পর্যন্ত আপনি প্রশাসনে যেখানে যাবেন সেখানে মধ্যে 80% লোক 85% লোক হলো আওয়ামী ঘরানার। তাদের নিজেদের মধ্যে যে কয়জনকে নিয়ে তারা কমিটি গঠন করছে তাদের মধ্যে সেই ঐক্যটা নাই। কিন্তু ডক্টর ইউনূস তার চেয়ে বেশি সম্মানিত ব্যক্তি এখনকার প্রেক্ষাপটে সারা বিশ্বে। বাট এই সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, দৈনিক জায়জাদিন পত্রিকার নির্বাহী সম্পাদক খুরশিদ আলম। খুরশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি আছেন। আমার বাম দিকে আছেন বিশিষ্ট অর্থনৈতিক বিষয়ক সাংবাদিক, দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল ভাই। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা শুনে থাকি অতিথিদের মুখ থেকে। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সেগুলোর আলোচনা বিশ্লেষণ শুনব। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার বাসায় থেকেই মা সন্তান একসাথে ঈদ করেছেন। এখনও তিনি লন্ডনে অবস্থান করেছেন। বাংলাদেশে গত প্রায় 2-3 মাস ধরে রাজনীতিতে এক ধরনের টানপেরন চলছিল, বাকবিতণ্ডা চলছিল। এরই মধ্যে জামায়াতের আমির এবং নায়েবে আমিরের বিএনপি চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ এক ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে, এবং নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করবার যে বিএনপির দাবি ছিল, সেই দাবি সাথে সহমত পোষণ না করলেও লন্ডন থেকে ফিরে জামায়াতের আমির আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং সরকারকে এক ধরনের চাপ সৃষ্টি করবার চেষ্টা করেছেন। এর পরপরই বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করে সুস্পষ্ট করে নির্বাচনের দিনক্ষণ এবং রোডম্যাপ ঘোষণা করবার বার্তা দিয়েছেন। যদিও সে বৈঠকটি এক প্রকার ফলশূন্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরপরেও বাংলাদেশের রাজনীতির মাঠে কিন্তু নির্বাচনী এক ধরনের আমেজ বা বাতাস বইতে শুরু করেছে। আজ এসব বিষয় নিয়ে আলোচনা শুরু করব। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি সুলতান মোহাম্মদ বাদল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জামায়াতের আমিরের লন্ডনের বৈঠক, বিএনপির প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ বা দলীয় সাক্ষাৎ এবং চলমান রাজনীতি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো বিষয় আপনার প্রারম্ভিক বক্তব্যে নিয়ে এসছেন। আমি শুধু একটি বিষয়কে নিয়ে আমি সূচনা করতে চাই, সেটি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর আমির যে বার্তাটি দেশে এসেও দিয়েছেন, এটিকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে, রাজনৈতিক দলগুলো যে সেই নির্বাচনী ট্রেনের যাত্রী, সেটি স্পষ্ট করেছে। সেটিকে যদিও দুই দলের পক্ষ থেকে কিন্তু এই সাক্ষাৎ নিয়ে কোনো বক্তব্য এখনো দেয়া হয়নি। সেই সাক্ষাৎ নিয়ে কোনো বক্তব্য না দেয়া হলেও আন্তর্জাতিক গণমাধ্যম বা বাংলাদেশের যে গণমাধ্যম, সব গণমাধ্যমকে এটিকে বিশেষ গুরুত্ব দিয়েই কিন্তু প্রচার এবং প্রকাশ করা হয়েছে। তো আমি যে কথাটি বলছিলাম যে নির্বাচনী ট্রেনে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আর রাজনৈতিক দলগুলো সেই ট্রেনের যাত্রী, এবং সেই ট্রেনের যাত্রীদের মধ্যে কখন গন্তব্যে পৌঁছবে সেই আকাঙ্ক্ষা, সেই প্রতীক্ষা বা সেই দিনক্ষণ গণনার একটি ধারাবাহিকতা বা লক্ষ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কারণে। এবং এটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার পর থেকে আপনি জামায়াতে ইসলামীর আমির যেটি এয়ারপোর্টে এসে যেটি বলেছেন, সেটি আমার কাছে কিন্তু নতুন কিছু মনে হয়নি। আমি এর আগেও অনেকবার বলেছি, আজও বলতে চাই, সেটি হলো বিএনপি এবং জামায়াতে ইসলামী এই গত 15 বছরের যে জগদ্দল পাথর,
এটিকে উপড়ে ফেলবার জন্য কিন্তু একরকম বলতে পারেন ভেতরে ভেতরে তারা একই সঙ্গে কাজ করেছে, কখনো প্রকাশ্যে, কখনো প্রকাশ্যের কখনো অন্তরালে, স্ট্র্যাটেজিক্যালি তারা এক জায়গায় ছিল, কৌশলী ঐক্যমত তাদের মধ্যে ছিল। এবং এই নির্বাচনী ইস্যুতেও এবং এই দিনক্ষণের ব্যাপারেও যে এই দুটি দল, দেশের এখন বৃহৎ দুটি দল, দুটি দলই প্রধান রাজনৈতিক দল, এই দুটি দল তারা যে একে অপরের সাথে আলাপ আলোচনা বা মত প্রকাশের জায়গায় ভিন্নতা এলেও কর্মের জায়গায় যে অনেকটা অভিন্ন, বা সেটি লক্ষ্যের জায়গায় সেটি কিন্তু একেবারে দিবালোকের মতো স্বচ্ছ হয়ে ওঠে না। কিন্তু বাদল ভাই, আসলে রাজনৈতিক দল যখন থাকে এবং রাজনীতি চর্চার এক ধরনের গণতান্ত্রিক রাজনৈতিক ধারা যে দেশগুলোতে আছে, সেখানে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য কিন্তু নির্বাচন থাকাটা অত্যন্ত স্বাভাবিক। যদিও সুনিশ্চিতই ছিল, হয়তো মনে করেন 1 বছর 2 বছর 5 বছর যত সময় পরই হোক, একটা নির্বাচন তো লাস্ট ডেস্টিনেশন রাজনৈতিক, সেটি কিন্তু সব রাজনৈতিক দলেরই একই। কিন্তু এই সময়সীমা সংস্কার আগে না নির্বাচন আগে, এক ধরনের দ্বিমত কিন্তু এই ইস্যুতে ছিল। না, দ্বিমত ছিল। আমি আপনাকে সেখানটাতে আমিও দ্বিমত করি না। দ্বিমত ছিল কোথায়? দ্বিমতটি ছিল প্রকাশের জায়গাটাতে, প্রকাশের ভঙ্গিটাতে দ্বিমত ছিল। সেটি কি দেখেন, সংস্কার একটি বলতে পারেন যে না, সংস্কার একটি বলতে পারেন যে সুদৃশ্যমান মূলা, এটিকে ঝোলানো ছিল। ঝুলিয়ে, এই সংস্কারের মূলা ঝুলিয়ে যে যার মতো করে নেপথ্যের যে কর্মযজ্ঞ সেটিকে করছিল। কিন্তু এইখানটাতে আমার কাছে কৌশল গ্রহণ বা কৌশলী না হওয়ার একটি জায়গা আমার কাছে মনে হয়েছে বিএনপির ক্ষেত্রে। বিএনপি অকপটে কিন্তু বলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন, এবং সরকারের পক্ষ থেকে বা সরকারের ভেতর থেকে যেটি সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, সেখানটাতে নবগঠিত এনসিপি এবং জামায়াতে ইসলামী যে সুরে কথা বলছিল, দৃশ্যত মনে হতে পারে যে বিএনপি তার বাইরে। কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলেছে সংস্কার চাই, কিন্তু সেটি হলো যেটা না করলেই নয়। সেটিরও একটি কারণ আছে। আপনি সংস্কার, এটি একটি, আপনি যেটি বলছিলেন যে একটি চলমান প্রক্রিয়া, এটি কতদিন চলবে? এবং আপনি যদি খেয়াল করে থাকেন, এই সরকার গঠন করবার পর, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার পর, যারা বয়সে বা অভিজ্ঞতায় অনেক জ্যেষ্ঠ এরকম উপদেষ্টারা কিন্তু বারবার বলেছেন নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, যে সংস্কার না করলেই নয় সেই সংস্কার, যেটাকে বলা হয় শর্ট টার্ম সংস্কার আমরা যেটাকে বলে থাকি, সেই সংস্কার তো 3 ধরনের, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। তো স্বল্পমেয়াদী সংস্কারের কথা কিন্তু সরকারের ভেতর থেকে সিনিয়র যারা অ্যাডভাইজার তারা কিন্তু বারবার বলে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এটির উপরে জোর দিয়েছিল। বিএনপি যেটি বলছিল ডিসেম্বরের মধ্যে, প্রকাশ্যে বলুক আর অপ্রকাশ্যে বলুক, বিএনপির একটি লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনটা হয়। আমি বলি প্রাগম্যাটিক বিএনপির এই যে লক্ষ্যটা, কারণ আপনি আমাদের যে ষড় ঋতুর দেশ, ঝড় ঝঞ্ঝা, নানান খরা, নানান রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদের ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর যদি আপনি ক্রস করতে চান, জানুয়ারি ক্রস করলেই কিন্তু আবার সেই বন্যা, এক ধরনের বৈরী আবহাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার সেই জায়গাটাতে কিন্তু আবার রমজানের একটা বিষয়, আবার রমজান আছে। সেই জায়গাটাতে কিন্তু আমি বলবো যে জামায়াত ইসলামী দেরিতে হলেও সেই জায়গা আবার এসে একেবারে লক্ষ্য বস্তুটা, মানে আসলে রাজনৈতিক দলগুলো এখন একই সুরে এবং একই ইস্যুতে ঐক্যমত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি ইতিবাচক দিক। জি, বাদল ভাই, আপনার কাছ থেকে শুনবো আমরা একই বিষয় একটু। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, যখন সকল রাজনৈতিক দলগুলো বাদল ভাইয়ের আলোচনা বা বিশ্লেষণ অনুযায়ী একটা ঐক্যে পৌঁছেছে, জামায়াত এবং বিএনপি সহ অপরাপর অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু এই সময়টার মধ্যেই নির্বাচন চায় এবং তারা সংস্কারও চায়, কিন্তু আমরা গতকালকে দেখলাম নতুন তরুণদের রাজনৈতিক দল, যাদের ঘিরে আমাদের আশা আকাঙ্ক্ষা বা এক ধরনের স্বপ্ন জন্ম নিয়েছিল যে রাজনীতিতে গুণগত এক ধরনের পরিবর্তন সূচিত হবে, সেই রাজনৈতিক দলটির প্রধান, এনসিপির প্রধান, যিনি সদ্য পদত্যাগ করেছেন সরকারের উপদেষ্টার পদ থেকে, তিনি বলেছেন যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে। এরকম পরিবেশে আসলে নির্বাচন সুষ্ঠু করবার সক্ষমতা সরকারের নেই, বা সেই নির্বাচনকে ওনারা সুষ্ঠু বলতে চাচ্ছেন না। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এবং পেশাজীবী সংগঠনের নেতা হিসেবে আপনি কি মনে করেন ওনার এই বক্তব্যটি যথার্থই হয়েছে?
আজকে রাজনীতিতে যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সিনিয়র রাজনীতিকরা যারা আছেন, তাদের দীর্ঘ রাজনৈতিক একটা কেরিয়ার আছে, অভিজ্ঞতা আছে। আর নাহিদ ইসলাম সাহেব এখন পর্যন্ত ছাত্রত্ব এখনও শেষ হয়েছে কিনা আমি জানি না, ছাত্রত্ব শেষ করতে পারেননি। সেখান থেকে এসে একটা ঘটনার মধ্য দিয়ে না, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। হ্যাঁ, কাঙ্ক্ষিত একটা ঘটনার মধ্য দিয়ে তারা রাজনীতিতে এসেছেন, মানে সিনে এসেছেন, সামনের সারিতে এসেছেন। সামনের সারিতে এসে আপনারা যদি পিছনের দিকে তাকান, 91 সাল বাংলাদেশের প্রেক্ষাপট শুরু থেকে, স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে ছাত্ররা রাজনীতি করছে। ছাত্ররা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, জীবন দিয়েছেন। ছাত্ররা যখনই অ্যাচিভমেন্ট কোনো কিছু অর্জন করার পরে তারা তাদের জায়গায় ফিরে গেছেন। কিন্তু এবারে ব্যতিক্রম দেখেছি, সেটা হলো ওনারা সামনের সারি থেকে তারা নেতৃত্ব দিয়েছেন এবং একটা আমরা সারা জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যেমন ছিল, সাধারণ জনগণ যেমন ছিল, তেমন ছাত্ররা ছিল। ছাত্ররা পিছিয়ে থাকার আমরা পেশাজীবী, সকল শ্রেণী পেশার মানুষ এটার মধ্যে ছিল। বাট ওনারা যে কাজটা করেছেন সেটা হলো হুট করে এসে ওনারা রাজনৈতিক দল ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র পরিচালনায় তারা অংশীদার হয়ে তারা আবার সেখানে থেকে তারা রাজনৈতিক দল করবেন এই ঘোষণা দিয়ে তারা সেখানে থামিয়ে থাকেন নাই, তারা রাজনৈতিক দল ঘোষণা করছেন। তাদের পরামর্শ মতোই তো প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত, এবং এখন সেই সরকারের বিরুদ্ধে যদি এরকম এক ধরনের অভিযোগ তোলা হয় সেটা না, আমি সেই জায়গায় আসছি। ওরা যখন রাজনৈতিক দল ঘোষণা গঠন করার পরে তারা আজকে তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি ওই জায়গাতে আবার ফিরে যাচ্ছি। সেটা হলো যে তার অপরিপক্কতা এই জায়গায় তিনি রাজনৈতিকভাবে, উনি তো সরকারে ছিলেন এবং আমলা কামলা তারা কারা কোন দলের, তারা কাদের পারপাস সার্ভ করবেন এটা উনি ভালো জানেন। এটা রাজনীতিতে বিএনপি, জামাত বা অপোজিশন যারা আছে তারা এটা জানার কথা না। উনি যেহেতু 6 মাস ছিলেন, 9 মাস ছিলেন, যে কদিনই ছিলেন, তিনি তো জানেন এখানে কারা কারা আছে। সুতরাং আজকে এসে উনি যে ব্লেমটা দিয়েছেন এটা কোনোভাবে সঠিক হয় নাই। কারণ হচ্ছে এই জায়গার মধ্যে এখন পর্যন্ত বিএনপি তো কেউ নেই। গত 17 বছর থেকে বিএনপির কোনো লোক তো রিক্রুট হয় নাই, এবং বিএনপি এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায়ে কোনো জায়গাতে তো সরকারের লোক নেই। তাহলে হ্যাঁ, বিএনপিকে পারপাস সার্ভ করতেছে, এই কথাটা ওনার সঠিক হয়নি। কারণ উনি কোনোভাবেই রাজনৈতিক ম্যাচুরিটি পরিচয় দেননি এই কথাটা। এইটার কারণ হলো গত 17 বছর ধরে আওয়ামী লীগ দেশ শাসন করছে। এই 17 বছর থেকে এখন পর্যন্ত আপনি প্রশাসনে যেখানে যাবেন সেখানে মধ্যে 80% লোক, 85% লোক হলো আওয়ামী ঘরানার, আওয়ামী পারপাস, তারা সুদূর অপেক্ষায় আছে। তারা তো বিএনপি পারপাস সার্ভ করতেছে না। উনি যে কথা বলেছেন, উনি আওয়ামী লীগের দিকে বন্দুক তাক না করে বিএনপির দিকে তাক করলেন কেন? ওনার ইন্টেনশনটা এটা কি তার মানে রাজনৈতিক ভীতি, রাজনৈতিক ভীতি, অপরিপক্কতা, এবং তিনি যথার্থ কথাটা বলতে পারেন নাই। আমার ধারণা উনি রাজনৈতিকভাবে অপরিপক্ক হওয়ার কারণে উনি এই ধরনের কথাবার্তা বলছেন। কারণ ওখানে প্রশাসনে যে লোকগুলো বসে আছে তারা কিভাবে বিএনপির হলো, উনি তো একটা এই প্রফেসর ইউনূস সরকারে ওনাদের মনোনীত 2 জন ছাত্র প্রতিনিধি রয়েই গেছেন উপদেষ্টার। হ্যাঁ, অবশ্যই। এবং তারা যেহেতু সরকারে আছেন, তাহলে সরকার পরিচালিত হচ্ছে তাদের নেতৃত্বে। তাহলে বিএনপির পক্ষে এরা কাজ করছে বা কাজ করবে, এটা উনি কিভাবে বলছেন এটা একমাত্র উনি জবাব দিতে পারবেন। এই ব্যাপারে অনেক সমালোচিত উনি ইতিমধ্যে হয়েছেন, এবং আমার ধারণা উনি এই জায়গা থেকে সরিয়ে না আসার ফলে উনি ইতিমধ্যে ডিফেন্সিভে পড়ে গেছেন। এই কথাটা বলে উনি রাজনৈতিকভাবে উনি সমালোচিত হচ্ছেন সর্বক্ষেত্রে। খুরশিদ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। বাদল ভাই, একই ইস্যুতে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। সেটি হচ্ছে যে উনি কি আসলে তাহলে প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্বমানের ব্যক্তিত্বকে এর মাধ্যমে প্রশ্নবিদ্ধ করবার না বুঝে করে ফেললেন কেনা? আমি সেভাবে যদি আপনাকে না বলি, যদি এভাবে বলি কথাটা, সেটি হলো যে প্রফেসর ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে কারা? আমজনতা, সারা দেশের জনতা। প্রফেসর ইউনূস বলেছে ছাত্ররা আমাকে বসিয়ে, তারাই আমার নিয়োগকর্তা, এবং সেটি কিন্তু বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে বলেছে নিয়োগকর্তা, তাই বলেছে। তো যদি প্রফেসর ইউনূস ওনাদের দ্বারা নিয়োগ হয়ে থাকেন, তাহলে বর্তমান সরকারে যেখানে আছে, একবার সর্বোচ্চ ব্যক্তি সরকারের
তিনি যদি অকপটে প্রকাশ্যে মঞ্চে যদি বলে থাকেন, এবং সেটা কিন্তু যে- ইউএন সামিটের হ্যাঁ, মতো ইউএন জায়গায়। সামিটে বলেছেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা। তো সেটি যদি হয়, আর বাকি যারা সবাই তাদের নিয়োগকর্তা, তারাই সবাইকেই তারা নিয়োগ করেছে। এখন বন্দুকটি অন্যের দিকে তাক না করে নিজের বন্দুক নিজের দিকেই তাক করেছেন কিনা, এবং নিজের বন্দুকটি নিজের দিকে যে তাক করেছেন সেটিও তার চিন্তায়, মননে, মেধায় আছে কিনা, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরেকটি জায়গা হলো যে দেখেন, রাজনীতিতে কতগুলো জায়গা আছে মানুষের মাঝখানে ঢিল ছুড়ে দিয়ে সেই ঢিলের আওয়াজটি চতুর্মুখী করবার। এখানে বাদল ভাই আরেকটি খবর একটি জাতীয় দৈনিক প্রকাশ করেছে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের এই প্রশ্ন বিএনপিকে চাপে রাখবার। আমি সেই জায়গাটিতে আসছিলাম, সেটি হলো যে এই যে ঢিল ছুঁড়েছে, ঢিল ছুঁড়ে কি হয়েছে আলোচনায় আসবার। আপনি যদি খেয়াল করে দেখেন, গত প্রায় 15-20 দিনেরও বা তাদের দল গঠন করবার পর থেকে মাত্র 4-5 দিনের পর থেকে তারা এই যে এনসিপির যে কর্মতৎপরতা, সেটি কিন্তু একরকম ঝিমিয়ে পড়েছে যদি আমি এভাবে বলি। আপনি দেখবেন যে একটি রাজনৈতিক দল গঠন করবার যতগুলো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু তারা নাই, সেখান থেকে তারা অনেকটা পিছিয়ে আছেন। সেই জায়গাগুলো থেকে সেইখানে কাজ করতে না পেরে তারা এখন যেটি করতে চাইছে, আমার যেটা মনে হচ্ছে, ইফ আই এম নট রং, সেটি হলো যে তারা চাইছে যে কোনোভাবে হোক নির্বাচনকে বিলম্বিত করবার অন্যতম কারণ হলো তারা তাদের নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেনি। আসলে নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনের জন্য যে শর্তগুলো, সেই শর্তগুলো পরিপালনেও এখনো পর্যন্ত তারা সেই গতিতে এগোতে পারে নাই। যেহেতু পারে নাই, এখন যখন দেখছে যে দেশের বৃহৎ দুটি দল প্রায় কাছাকাছি, দুটি দল কেন, এনসিপি ছাড়া তো সব দলই, আমি বৃহৎ দুটি দলের কথাই বললাম, কারণ এই দুটি দলের মধ্যে মতপার্থক্য সময়ের বিষয়টি কি নানান জনের নানান মতামত ছিল, সেই জায়গা থেকে আমি বলছি বৃহৎ দুটি দল যখন একই প্রায় কাছাকাছি সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছে, তো সেইখানটাতে যারা নতুন নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেনি তাদের গাত্রদাহ হয়েছে কিনা, এবং সেই জায়গা থেকে ওনারা বলছেন কিনা যে আপনি যেটি বলছেন চাপে ফেলবার জন্য, আসলে কে কাকে চাপে ফেলে? আমি বলবো যে নির্বাচন কমিশন যে বৈষম্য আন্দোলন থেকে এই নতুন সরকার এবং জগদ্দল পাথরকে দেশ থেকে উপড়ে ফেলা হলো, সেই বৈষম্য যেন নির্বাচন কমিশন যদি না করে, যে নির্বাচনী যে নিবন্ধন নির্বাচন কমিশন সেই প্রক্রিয়াতে যদি যে স্বাভাবিক সবার জন্য যে প্রক্রিয়া, সেটিকে যদি বহাল রাখে এবং নতুন কোনো দলের জন্য যদি সেখানটাতে বড় ধরনের ছাড় না দেয়, তাহলে কিন্তু অনেকের রাজনীতি আগামীতে নির্বাচন করবার যে অভিলাষ, সেটি কিন্তু পণ্ড হয়ে যায়। না, এর মাধ্যমে বাদল ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু খুরশিদ আলম ভাইয়ের কাছ থেকে শুনে আসি। এই যে বিএনপিকে চাপে রাখতে গিয়ে সরকারের বিএনপির পারপাস সার্ভ করছে, এটি তো এক ধরনের ট্যাগিং। এই ট্যাগিং আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সময়, যখনই যাকে পছন্দ হয়নি এক ধরনের ট্যাগের মধ্যে ফেলে তাকে চরিত্র হনন করা। প্রফেসর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভোটে নির্বাচিত না হলেও জন আকাঙ্ক্ষার একটা সরকার, তিনি কিন্তু এক ধরনের আবেগের মধ্যে আছেন। প্রফেসর ইউনূসকে কিন্তু বাংলাদেশের যারা ওনার সমালোচনা করতো এক সময়, বা এখনো যারা ওনার বিরোধিতা করে, কিন্তু ব্যক্তি প্রফেসর ইউনূসকে কিন্তু এইভাবে অভিযুক্ত করবার মিনিমাম সুযোগ আছে বলে আমার মনে হয় না, আমার ভুলও হতে পারে। তবে এর মাধ্যমে প্রফেসর ইউনূস সরকারকেও বিব্রত করা হলো কিনা, বা বিব্রত করা হয়ে গেল কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। প্রফেসর ইউনূসকে একটা বিব্রতকর অবস্থায় তো ফেলা হয়েছে। সেটা হলো, আপনি দেখবেন এনসিপি এটা গঠন করার পর, এই দলটা ঘোষণা দেওয়ার পর থেকে তাদের নিজেদের মধ্যে যেই কয়জনকে নিয়ে তারা কমিটি গঠন করছে, তাদের মধ্যে সেই ঐক্যটা নাই। সেখানে তাদের অনৈক্য দেখা দিয়েছে, এবং তাদের ওই কমিটি থেকে এক একজন এক এক দিকে গিয়ে এক একটা দলের সাথে তারা চলে যাচ্ছে। চলে গিয়ে তারা এখন মূল কথাটা হলো, তারা আসলে নিজেদের ঐক্য নাই, নিজেদের ইউনিটি যেটা দরকার ছিল সেটা নাই, এবং পাবলিকলি এখন পর্যন্ত তারা অ্যাকসেপ্ট হইতে পারেনি।
কারো কাছে পাবলিকের কাছে তারা অ্যাকসেপ্টেন্সটা এখন পর্যন্ত শো করতে পারে নাই। বিষয়টা হলো যে এখানে আরো সেটি কি তাদের ওই রাজনৈতিক অপরিপক্কতা তো বটেই, অপরিপক্কতার কারণেই তারা হুট করে এসে রাজনৈতিক দল গঠন করছে। আমি আগে যে কথাটা বলেছিলাম সেটা শেষ করতে পারিনি অবশ্য সেখানে, সেটা হলো যে এবার এসে তারা যে কাজটা করছে, তারা তাদের ছাত্র হিসেবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে তারা সরকারের অংশীদার হলেন। সরকারের অংশীদারের পরে তারা রাজনৈতিক দল ঘোষণা করলেন। রাজনৈতিক দল ঘোষণা করার পরে দল ঘোষণার আগে পরে কিছু কাজকর্ম তাদের নিজেদের মধ্যে কিছু ওয়ার্ক করা দরকার ছিল, কাজ করা দরকার ছিল, সেই কাজগুলো না করে তারা হুট করে দল ঘোষণা করলেন। তারা কিছু একটা স্বপ্ন দেখলেন। যারা স্বপ্ন দেখিয়েছেন তারা যেমন তাদেরকে ভুল পথে পরিচালিত করছেন এবং তারা নিজেরাও ভুল পথে চলে গেছেন। এরা এই জায়গাতে এসে যে কাজটা, নাহিদ ইসলাম হঠাৎ করে এই কথাগুলো বলার পিছনে যে কারণটা হলো, আমি যেটা মনে করি সেটা হলো বাংলাদেশের যে কথাটা আপনারা আলোচনা করতেছিলেন এতক্ষণ, জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুই দলের বাইরেও অন্যান্য দলগুলো সবাই কিন্তু দেশের একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এই গভর্নমেন্টে ক্ষমতায় আনাও হয়েছে, জনগণের প্রত্যাশাই ছিল একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এদের অধীনে সুষ্ঠু একটা নির্বাচন হবে, এই প্রত্যাশাটা ছিল। কিন্তু এরা এটাকে টানতে টানতে দীর্ঘায়িত করতেছে। বিশেষ করে এই এনসিপি গঠন করে তারা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। দেওয়ার কারণ এরা যখন দেখছে বড় দুইটা দল বলেন বা এদেশের পাবলিক সমস্ত জনগণ রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে চলে আসতেছে, কাছাকাছি চলে আসতেছে, বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে তাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়ে গেছিল, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছে, নানান কথাবার্তা বলতেছিল, এই সুবিধাটা তারা নিয়ে তারা দল গঠন করে ফেলছে। এখন আবার যখন নাকি এরা যখন কাছাকাছি চলে আসছে, কাছাকাছি কিন্তু আদর্শিকভাবে না, তারা ভোটের ইস্যুতে তারা যখন কাছাকাছি চলে আসছে তখন তারা হারিয়ে ফেলে এখন নাহিদ ইসলাম যে কথা বলছে, আগামীতে দেখবেন যে আরো কিছু কথাবার্তা বলবে, এইটা হবে তাদের হতাশার থেকে। এখন এর মধ্যে দিয়ে মূলত হলো তারা যে কর্মকাণ্ডগুলি পরিচালনা করছেন এবং করতে চাইছেন, এর মধ্যে দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করতেছে, তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য তারা যে কাজগুলো করতেছে, এটা যাদের দ্বারা পরিচালিত হচ্ছেন, হয় তাদের পারপাস সার্ভ করা হচ্ছে বা অন্য কারো স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে, বাট ডক্টর ইউনূসের সরকারকে বিতর্কিত করা হচ্ছে। বিতর্কিত এই কারণে করা হচ্ছে, এই নির্বাচন ডক্টর ইউনূস তো বারবার বলতেছেন, প্রথম থেকে বলে আসছে নির্বাচন যথাসময়ে যথাযথভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের নিজেই বলেছেন যে নিজে না বললেও আমাদের বাংলাদেশের অধিকাংশ চিন্তক শ্রেণীর মানুষের কিন্তু মনে একটা বিশ্বাস এখনো পর্যন্ত আছে যে এই বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো নিরপেক্ষ সরকার বা কোনো সরকার প্রধান বিরচিত বিদায় যদি হয় সেটি হবে ডক্টর ইউনূস সরকারের। এবং ডক্টর ইউনূস এই জাতির যেভাবে আসলে সম্পদ, সেই সম্পদ হিসেবে এই সম্মানের জায়গাটা ধরে রাখবেন। তো এই ব্যক্তিকে এই যে এর জায়গাটিতে ফেলা নিশ্চয়ই ঠিক হয়নি। আমরা অন্য আরেকটি বিষয়ে আলোচনা শুনবো, আপনি ছোট্ট করে এই বিষয়টি শেষ করুন। না, ওইটাই বলতেছিলাম, 91-96 তত্ত্বাবধায়ক সরকারের ক্যাটের গভর্নমেন্টের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আমার সাহেবের আমলে যে নির্বাচনটা হয়েছে, শাহাবুদ্দিন সাহেব কিন্তু এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটা মাথার মুকুট হয়ে শেষ পর্যন্ত উনি বিদায় নিয়েছেন, যদিও পরবর্তী পর্যায়ে উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছেন, বাট তারপরেও তিনি তার ওই সম্মানটুকু কখনো খোয়ার নাই। কিন্তু ডক্টর ইউনূস তার সাথে বেশি সম্মানিত ব্যক্তি এখনকার প্রেক্ষাপটে সারা বিশ্বে। বাট এই নির্বাচনকে বিতর্কিত করা এনসিপি, তাকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, আমার বিশ্বাস তিনি এই সম্মানটুকু নিয়ে যেতে পারবেন কিনা। উনি যদি সত্যিকারভাবে সম্মান রক্ষার জন্য তো বড় রাজনৈতিক দলগুলো একেবারে ইউনিফাইড, বাট এই যে এনসিপি এনসিপি উনি তো বারবার বলছেন এনসিপি ছাত্ররা তাকে আমরাও তো চাই যে নতুন একটি রাজনৈতিক শক্তি হিসেবে ছাত্ররা দাঁড়াক, তাদের ঘিরেও তো এক শ্রেণীর মানুষের স্বপ্ন আছে এবং আপনারাই তো একটা সময় তাদের ঘিরে স্বপ্নের কথা বলতেন। আজকে কেন এত হতাশ হয়ে গেল? না, আমরা হতাশ হই নাই। হতাশাটা তাদের কর্মকাণ্ডের কারণে। তারা অতীত যে কাজগুলো করেছেন অবশ্যই তারা সেলিউট পাওয়ার উপযোগী এবং আমরা এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে সেলিউট করছে। বাট তারা এখন এসে যে কাজটা করতেছেন, দল গঠন, এই পর্যায়ে এসে তারা তাদের মুরব্বীকে, একজন মুরব্বী নেই, একজন সিনিয়র নেতা নেই, কেউ নেই, ওরা নিজেরা ইউনিভার্সিটি থেকে আসছে, এখনো ইউনিভার্সিটির বা কলেজ ছাত্ররা এসে রাজনৈতিক দল গঠন করছে। রাজনীতি
30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত যারা রাজনীতি করে আসছেন, ছাত্র জীবনে রাজনীতি করছেন, এ পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে তারা অংশগ্রহণ করে তারা 30 বছর 40 বছর জেল খেটেছেন, অনেক কিছু করেছেন, অনেক ফল খাওয়া মানুষ রয়েছে। তাদের সাথে তারা পাল্লা দিতে গেছেন। এই পাল্লা দিতে গিয়ে তাদের অপরিপক্কতা, এই বিষয়টা, এই যে তারা রাজনৈতিক দলটা ঘোষণা করছেন, এই জায়গাটাই হলে তাদের সবচাইতে তারা ডিফেন্সিভে পড়েছেন। এই কাজটা যদি না করতেন তারা এই দেশের মানুষের কাছে সম্মানিত হয়ে থাকতেন, তারা এই সম্মানটুকু নিয়ে যাইতে পারতেছেন না। ধন্যবাদ বাদল ভাই। আপনি এই তারপরেও এই তারুণ্যকে তো আমরা প্রত্যাশা করি, এই তারুণ্যের উপরে ভর করে বাংলাদেশ এগিয়ে যায় না, এদেরকে তো আসলে সঠিক পথে রাখতে হবে, একটা জায়গায় তো রাখতে হবে। আমরা তো এনসিপি শেষ হয়ে যাক সেটি নিশ্চয়ই প্রত্যাশা করি না। আপনি এনসিপি শেষ হয়ে যাক বা থাক, সেটি আপনি কিভাবে চিন্তা করেন সেটি নিশ্চয়ই আপনার চিন্তা করবার স্বাধীনতা আছে। আমি কোনো বিশেষ রাজনৈতিক দল বা এনসিপি সেটিকে আমি ইন্ডিকেট করতে চাই না। আমি যেটি করতে চাই যে দেখেন, তারুণ্যের জয়ধ্বনি সব জায়গাতেই আছে, সারা বিশ্বেই আছে। তারুণ্যই যে কোনো কিছুকে, যে কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়কেও সেগুলোকে তারুণ্যই সামাল দেয়। সামনে যে কোনো বিপদ আপদে তারুণ্য মুখ চিতিয়ে দেয়, এটি সারা বিশ্ব তারুণ্য রুখে দেয়। আবু সাইদ সেটির জলজান্ত প্রমাণ সে রেখে গেছে। তো আমি এই তরুণ প্রজন্মকে সাধুবাদ জানাতে চাই সবসময়। কিন্তু আমি অপাত্রে যদি কন্যাদান করা হয়, যেটি হয় সেরকম কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা সেটি দেখবার বিষয় আছে। কারণ দেখেন, পতিত যাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করলো এই তারুণ্য, সেই তরুণদেরই কেউ কেউ যাদেরকে সামনে অগ্রভাগে, নেতৃত্বের অগ্রভাগে নিয়ে এসছে ছাত্র জনতা, আপামর জনগণ যাদেরকে সামনে নিয়ে এসেছিল, তাদেরকে সামনে এনেছে অনেক আশা, অনেক ভরসা, অনেক স্বপ্ন নিয়ে তারা সরকার এসছে, তারা দল গঠন করেছে। এখন দলের শীর্ষ পর্যায় থেকে, সেখান থেকে যদি আবার ওই পতিতদের হাতে বন্দুক তুলে দেয়া হয়, ঘটনাটা কিন্তু সেরকম হচ্ছে। কারণ নির্বাচন এখনো একেবারে সামনে, এখনো রোডম্যাপ এখনো ঘোষণা করা হয়নি। এর আগেই যখন বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে না, প্রশ্নবিদ্ধ হবে, প্রশাসন একটি দলের, তার মানেটা কি হলো? তার মানেটা হলো যারা পালিয়ে গেছে তাদের বক্তব্যটা প্রকান্তরে এদের মুখ থেকে বলানো হচ্ছে কিনা, বা তারা তোতা পাখির মতো অন্যের বক্তব্যকে বলছেন কিনা। দেশের যে গত 15 বছরের মানুষের তীব্র আশা আকাঙ্ক্ষার যে একটি স্বপ্নে বিভোর মানুষ, একটু উৎসবের আকাঙ্ক্ষায় মানে মুখিয়ে আছে মানুষ, বিশেষ করে তরুণ জনতা যারা, তরুণ ভোটার যারা, সেই জায়গাতে এসে আমরা কুঠারাঘাত করছি কিনা কেউ কেউ, সেটি দেখবার বিষয়। কিন্তু কারণ আপনি যখনই বলবেন যে এই যারা রাজনৈতিক দল বা এই প্রশাসন দিয়ে নির্বাচন হবে না, সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না, যেটি বিএনপি বলতে পারতো এই কথাটি, যেটি জামায়াত ইসলামী বলতে পারতো, সেটি একটি নবগঠিত দল যারা বিপ্লবের অংশীদার এবং রাষ্ট্র পরিচালনায় যারা এখন সরব, যাদের অংশীদারিত্ব আছে, তারা নিজেদের বিপক্ষে নিজেরা কিভাবে বলছে? কারণ এই যে রাষ্ট্রযন্ত্র যাদের কথা বলা হচ্ছে, তাদেরকে কে বসিয়েছে? কারা বসিয়েছে? এই তারুণ্য বসিয়েছে। এখানটাতে বিএনপিও এসে কাউকে বসাতে পারেনি, কারণ বিএনপি তো ক্ষমতার ভিতরে, এই সরকারের মধ্যে নাই। জামায়াত ইসলামী এই সরকারের ভেতরে নাই। যা বসিয়েছে এই সরকারের ভেতরে যারা আছে, সরকারের যারা অংশীজন আছে, তারাই বসিয়েছে। এখন যদি বলা হয় যে এই প্রশাসন প্রশ্নবিদ্ধ করা হয়, যে নির্বাচন সুষ্ঠু হবে না, তাহলে প্রকান্তরে কিন্তু এটি যারা পতিত শক্তি, সেই পতিত শক্তির কথাগুলোই তাদের মুখ থেকে বলা হচ্ছে, এবং নির্বাচনকে বিলম্বিত করবার এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন, সেটিকে ভুলুণ্ঠিত করবার একটি অপপ্রয়াস বলে আমার কাছে মনে হয়। শেষ করব একটি বিষয় দিয়ে, সেটি হচ্ছে যে রমজানে এই গত 15 বছর পরে এই প্রথম একটি স্বস্তির রমজান ছিল, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে। কিন্তু রমজানের পর পর আমরা দেখছি বিভিন্ন পণ্যের দাম আবার কিন্তু একটু বাড়তে শুরু করেছে। এটি নিয়ে কিন্তু মানুষ আবার কথা বলা শুরু করেছে। এটি আসলে এই মৌসুম পরিবর্তনের কারণে না ভিন্ন কোনো কারণ আছে? ছোট্ট করে বলবেন। একই বিষয়ে আমরা খুরশিদ ভাইকে দিয়ে শেষ করব। না, আপনি নিত্যপণ্যের কথা যেটি বলছেন, যে রমজানের যেটি, আমি সেখানে বর্তমান সরকারকে সাধুবাদ জানাতে চাই। এই সরকার এসেই কিন্তু তারা একটি লক্ষ্যবস্তু ঠিক করেছে। কারণ কোন সময় মানুষের মন মেজাজ তেতে উঠে বা মানুষ কখন একেবারে দ্রব্যমূল্য নিয়ে হাঁপিয়ে যায়, সেটি হলো রমজানের দিকে কিন্তু লক্ষ্য থাকে সবার, সব শ্রেণী পেশার মানুষের। সরকার সেটিকে সামাল দিতে পেরেছে।
খুব সুষ্ঠু সুন্দরভাবে বলবো এই কারণে, কারণ আপনি দেখবেন এই সরকার ক্ষমতায় এসেই সাধারণ মানুষের কোথায় কোথায় ভোগান্তি আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে এই ভোগ্য পণ্যের ব্যাপারে, যেটি একেবারে নিত্য পণ্য, যেটিকে মানুষের প্রত্যেক দিন লাগে, সেই পণ্যগুলোতে সরকারের হাতে যে টুলস আছে সেটি হলো ট্যাক্স কাঠামো, কর কাঠামো আমরা যেগুলো বলে থাকি, সেখান থেকে ভিএটি উইথড্র করেছে, সেখান থেকে ইম্পোর্ট ট্যাক্স সেটিকে উইথড্র করেছে, করে এই একদিক থেকে বাজারকে সামাল দেওয়ার চেষ্টা করেছে। আরেকটি হলো এটি হলো এই সরকারের প্রতি মানে বিধাতার যে সমর্থন সেটিও একরকম। কেন বলবো, দেখেন কৃষক প্রকৃতির আশীর্বাদ। কেমন আপনি দেখেন যে গত বছরে সবচেয়ে দাম বেশি কি ছিল পেঁয়াজের, গত বছরে দাম বেশি কি ছিল আলুর, একটি ডিম 16 টাকা পর্যন্ত গত বছর বিক্রি হয়েছে। এবছর আপনি কিন্তু শহরে বসে আপনার একেবারে মহল্লার দোকানটাতে 10 টাকা দামে একটি ডিম পাচ্ছেন। কেন হয়েছে? এটি হলো যে ডিমের প্রোডাকশন যে চাহিদা তার চেয়ে প্রোডাকশন সারপ্লাস, পেঁয়াজের যে চাহিদা তার চেয়ে উৎপাদন সারপ্লাস। আরেকটি জিনিস বলা হচ্ছে যে এবছর রমজানে যে কোল্ড স্টোরেজ গুলোতে যে রমজান মাসে মজুদ করা যাবে না, এরকম একটি সিদ্ধান্ত ছিল সরকারের, যে কারণে মজুদ করতে না পারার কারণে না এটি ঠিক না। কারণ যেই বলুক না কেন, কোল্ড স্টোরেজে আপনার আলু কখন ওঠে, আপনাকে একবারে গ্রামীণ অবকাঠামোতে যেতে হবে, কৃষকের দোরগোড়ায় গেলে বুঝতে পারবেন আলু কখন চাষ হয় এবং কখন ওঠে, সেটি ওই সময় আলু মজুদ করবার মতো অবস্থা আছে কিনা, পেঁয়াজ কখন ওঠে সেটি আপনাকে দেখতে লাগবে। আরেকটা হলো ডিমের কথাটা বলবেন যে ডিম তাহলে কি ওই সময় মৌসুম, ডিম সারা বছরই চলে, কিন্তু ডিমে যেটা হয় রমজানে আপনার যতগুলো বেকারি বা রেস্টুরেন্ট, অধিকাংশ যে জায়গাগুলোতে ডিমের ব্যাপক চাহিদা থাকে সেই চাহিদাগুলো রমজানে কমে যায়, এবং সাধারণ মানুষও কিন্তু ডিম নির্ভরতা কেন কমে, ওই সময়টাতে আপনি দেখবেন রমজানের সময় একেবারে শাক সবজি থেকে সব কিছু বাজারে খুব সাপ্লাই বেশি ছিল। যখন সাপ্লাই চেন স্বাভাবিক থাকবে বা সারপ্লাস থাকবে তখন প্রোডাক্ট যতই আসুক দাম কমে যাবে, সেটি একটি কাজ করেছে এখানে। যে জিনিসটি পারে না এই সমস্যাটি এখন না এখনো কিন্তু আপনি পেঁয়াজ আলু ডিমের দাম সহনীয় আছে, কিন্তু 70 টাকা না পেঁয়াজ আজকে এখনো 55 টাকা, না পেঁয়াজ 55 টাকা কেন 70 টাকা কেন আসেন আপনি? ওই যে বলছিলেন যে মজুদ না আড়তে ওঠানোর ব্যাপারটা, সেটি হলো এখন হলো আপনার পেঁয়াজটাকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন কৃষকরা, বাংলাদেশের কৃষকরা এখন অনেকটা বৈষয়িক, কারণ তার যতটুকু লাগে ততটুকু বিক্রি করে, বাকিটা সে রেখে দেয়, বেশি দাম পাবে এই আশাটা। একজন কৃষক বেশি দামে বিক্রি করতে পারবে এই আশা বা এই স্বপ্ন অস্বাভাবিক কোনো কিছু না, সমর্থনযোগ্য, এবং তাদের সক্ষমতা বেড়েছে, যে কারণে এখন যেহেতু তারা মাঠের থেকে আপনার যেটিকে বলা হয় মুড়ি পেঁয়াজ সেটি উঠে গেছে, এবং যেটি হালি পেঁয়াজ সেটিও উঠে গেছে, এখন উঠেই বিক্রি করতে হবে এবং শ্রমিকের টাকা দিতে হবে, এই চাপটা নাই। অতএব যে পেঁয়াজটা আছে সবাই সংরক্ষণ করছে, যখনই সংরক্ষণের অবস্থায় চলে যায় সাপ্লাই কমে যাচ্ছে, যে কারণে বাজারে দামটা বেড়ে যাচ্ছে, এটুকু আপনাকে মেনে নিতেই লাগে। ধন্যবাদ বাদল ভাই। একই বিষয়ে খুরশিদ আলম ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পণ্য বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি শুরু হয়েছে, বাদল ভাই তার একেবারে অর্থনৈতিক এবং যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন, আপনার ব্যাখ্যাটা? আমার ব্যাখ্যাটা হলো আসলে শাকসবজির দাম ইতিমধ্যে অনেক বেড়েছে, এটার অন্যতম কারণ, এবং বাজারের সাপ্লাইও অনেক কম। এটার কারণটা হলো শীতকালীন সবজি যেটা ছিল, শীতকালীন সবজিটা একটা সময় পর্যন্ত, শীতকাল যখন ছিল তখন সকল ধরনের সবজি ছিল এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, সারপ্লাস ছিল। এখন এসে শীতকাল এবং পরবর্তী পর্যায়ের যে অবশিষ্ট যেটা আসে আর কি, সেইটা আসার মাঝখানে একটা ট্রানজাকশনাল টাইম, এই সময়ের মধ্যে বড় ধরনের ঘাটতি বাজারের মধ্যে। আমি নিজে বাজার উৎপাদন থাকে না, আমি বাজারে যাই, বাজারে দেখি বাজারের মধ্যে আপনি শাকসবজি পর্যাপ্ত পরিমাণ পাবেন না, উৎপাদন কমে গেছে। আবার এটা কিন্তু 1 মাস পরে 15 দিন পরে আর এটা থাকবে না। এই মুহূর্তে কিন্তু শাকসবজির বাজার অস্থিতিশীল, এর মধ্যে অনেক দাম অনেক ঊর্ধ্বমুখী, তবে আগের সেই সিন্ডিকেশনটা তো আর সেটা এখন হচ্ছে না, এটা যেমন সত্য কথা। পেঁয়াজের কথা আপনি বলছেন, পেঁয়াজের দাম আমি আজ থেকে 3 দিন আগে আমি কারওয়ান বাজার থেকে বাসা ফেরার পথে আমি কারওয়ান বাজারের দোকানে গিয়েছিলাম, পেঁয়াজের দাম জিজ্ঞাসা করছি, খুচরা বাজারে আমার কাছে পাল্লা ধরে বিক্রি করে 45 টাকা কেজি চেয়েছে। ঘটনাক্রমে আমি তার পরের দিন আমি আমার মহল্লা থেকে পেঁয়াজ কিনতে হয়েছে 58 টাকায়, 58 টাকা করবে। তখন জিজ্ঞাসা করছি এটা কি হলো, বললো যে গতকালকে দাম বেড়েছে। দাম বাড়ার ব্যাপারে উনি যে কথাটা বলেছেন এটাই সত্য কথা, বাজারে পর্যাপ্ত সাপ্লাই আছে এবং বড় মৌসুম কিন্তু এখন পেঁয়াজের,
তারপরে হুট করে পেঁয়াজ 45 টাকা থেকে মজুদের সুযোগ আছে 45 টাকা থেকে 60 টাকা চলে আসলো কেন? আপনি বলছেন 70 টাকা, আজকে 70 টাকা। হ্যাঁ, আপনি ধরে না। এখন এই যে এখানের মধ্যে আমরা কিন্তু এখন পর্যন্ত নৈতিকভাবে তো আমরা সেইভাবে ট্রেন না, আমরা সেভাবে ট্রেন না। সুতরাং আমাদের অধপতন যেটা আছে, অনৈতিক কর্মকাণ্ড যেটা আছে, মানে অতি মুনাফার যে আকাঙ্ক্ষা, সেটাতে আমরা বেরিয়ে আসতে পারি নাই। সেই কারণে হুট করে একদিনের মধ্যে কিন্তু 20 টাকা পেঁয়াজের দাম বাড়তে পারে। আমরা এক ধরনের সংস্কারের মধ্যে আছি, অবশ্যই আছি, কিন্তু এর মধ্যে আপনি আরো যে কথাটা যেটা বলছেন, সেক্ষেত্রে চালের দামটা সিরিয়াসলি ঊর্ধ্বমুখী। কারণ আমি চাল কিনতাম, যে চালটা আমি 70 টাকা 72 টাকা দিয়ে কিনছি, সেই চালটা আমাকে কিনতে হয়েছে 82 টাকা থেকে 85 টাকার মধ্যে। চালের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। এবং গভর্নমেন্টের আমার ধারণা, গভর্নমেন্ট হয়তো এইদিকে রমজান যাওয়ার রোজার পরে গভর্নমেন্ট এইদিকে এখন পর্যন্ত মনোনিবেশ বাহাবার মধ্যে আছে, এখন পর্যন্ত সেদিকে মনোনিবেশ করে নাই। এই মনোনিবেশ করলে আমার ধারণা গভর্নমেন্ট আবার এটা নিয়ন্ত্রণে আনতে পারবে। কিন্তু এই মুহূর্তে তো এই যে রোজা চলে যাওয়ার পরে, রোজার পরবর্তী পর্যায়ে গভর্নমেন্ট এইদিকে এখন পর্যন্ত মনোনিবেশ করছে বলে আমার কাছে মনে হয় না। এদিকে আসলে নজর দেওয়া উচিত। জি, ধন্যবাদ খুরশিদ আলম। একেবারে 30 সেকেন্ড শেষ করবো। বাদল ভাই, আপনি কিছু বলতে চান কিনা? না, আমি যেটা উনি চালের কথা বললেন, আমি চালের সাথে আরেকটি যোগ করি, সেটা হলো ভোজ্য তেল। আপনি দেখবেন 14 টাকা বেড়ে গেছে ভোজ্য তেলে। সরকার একেবারে বলতে পারেন যে সম্ভবত 5% এআইটি বাদে আর সব কর তুলে নিয়েছে। এবং সরকার যে পরিমাণ ট্যাক্স তুলে নিল, যখন 67 টাকা প্রতি লিটার, 167 টাকা প্রতি লিটার তেলের দাম ছিল, সেখান থেকে প্রতি লিটারে 14 টাকা কমবার কথা, সেখান থেকে একবার বাড়লো, বেড়ে এটি 175 টাকা হলো। এখন আবার 14 টাকা বাড়লো। এটি হলো চালের বাজার, চাল এবং ভোজ্য তেল। এটি কটি কর্পোরেট কোম্পানির হাতে টোটাল বাংলাদেশ জিম্মি। এবং চাল কেন, আপনি কোনো চাতালে গিয়ে চাল পাবেন না, কোনো কৃষকের গোলায় গিয়ে ধান পাবেন না, এগুলো সব কি হয়েছে, দাদনের মতো ধান উঠবার সাথে সাথে এই কর্পোরেট কোম্পানিগুলো, এবং এই কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু একেবারে হাতে গোনা। তারা খুচরা ব্যবসায়ীরা চাইলেই পারছে না। মিল আমি সম্প্রতি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর এই এলাকাগুলো একবারে কৃষক পর্যায়ে কথা বলেছি এবং নিজে সরেজমিনে গিয়েছি, কৃষকদের সাথে কথা বলেছি। সেখানটাতে দুটি কারণে, এবার একটা চালের প্রোডাকশন কম হয়েছে, বিশেষ করে মোটা চাল। সেটির কারণটা হলো এর আগের বছর সরু চাল, যেটা আমরা বলে থাকি সুগন্ধি চাল, জিরা, যেগুলো হলো আপনার কালিজিরা চাল, এটির ব্যাপক দাম হয়েছিল, যে কারণে কৃষকরা সাধারণ চালের পরিবর্তে এই কালিজিরা বা সুগন্ধি চাল সেটি বেশি মনোযোগ দিয়েছে এবং বেশি জমিতে ওটা চাষ করেছে, যে কারণে আমনের প্রোডাকশন কম হয়েছে। এটি একটি। আরেকটি হলো এই সব চাল, যত চাল আছে, এই চালগুলো অধিক, মানে এর বলতে পারেন 80% চাল 7টি কর্পোরেট কোম্পানি সব কিনে তাদের মজুদ করেছে। এবং এই মজুদের কারণে এই 7টি কর্পোরেট কোম্পানি, এবং এটি সরকারের অজানা নয়, কারা করছেন। আপনার বলতে আপত্তি না থাকলে আমার না, আমি তো জানি অবশ্যই, আমি নিজেই বলেছি যে সেই জায়গাটাতে কিন্তু বাণিজ্য উপদেষ্টা যিনি বলেছেন, উনি জেনে শুনেই বলেছেন। আমি বলতে চাই যে উনি বলেছেন যে চালে ওনারা নজর দিতে পারেন না, নজর দিচ্ছেন এবং খুব শিগগিরই চালের দাম কমে আসবেন। ওনারা আইডেন্টিফাই করেছেন কোথায় কোথায় চাল আছে, কার কার কাছে চাল আছে এবং কত রেটে কিনেছে, তার টোটাল কস্টিং কত, কৃষককে কত দিয়েছে, এবং ইন্টারমিডিয়েটরি যারা আমরা মিডলম্যান বলে থাকি, সেই মিডলম্যান কত পেয়েছে, এবং কোম্পানিগুলো কিভাবে মিলারদের কাছে কিভাবে চাল কোম্পানিগুলো নিয়েছে। এখন আপনি বাজারে গেলে প্যাকেটে যা চাল ছাড়া আপনি খোলা বস্তার চাল খুব কম পাবেন। সেগুলো, আর যে বস্তাগুলো পাবেন 10 কেজি, 25 কেজি, 50 কেজির যে বস্তাগুলো পাবেন, সেগুলো দেশের কর্পোরেট কোম্পানিগুলোর বড় বড় চটকদার নাম সহ আপনি সেগুলো পাবেন। সাধারণ কৃষকের চালটা আমরা শেষ করব। যে কারণে আমার মনে হয় সরকারের উচিত, সরকার অনেক দিক সামাল দিয়েছে এবং নিত্য পণ্যের যেটি বললেন শাকসবজি, এটি একেবারে মৌসুমের উপর ডিপেন্ড করে। আর অন্য যে পণ্যগুলো একেবারেই স্বাভাবিক আছে। আমরা কৃষকের বাজার বিষয়টাও আপনাকে ন্যায্য মূল্য পেতে হবে, ন্যায্য মূল্যটাও দেখতে লাগবে। আর কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে আবার সংকট তৈরি হবে, আবার কৃষিতে সংকট তৈরি হবে। সেক্ষেত্রে এখন সরকারের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত এই যে সিন্ডিকেট করা এবং কর্পোরেট কোম্পানির যে সিন্ডিকেশন, সেগুলোকে ভাঙতে হবে। সেগুলো ভাঙতে পারলেই আমাদের চাল, ভোজ্য তেল এবং নিত্য পণ্যের এই যে বাজারটিতে ওঠা, এটি স্বাভাবিক থাকবে। ধন্যবাদ বাদল ভাই, ধন্যবাদ খুরশিদ আলম ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি সরকার আসলে
জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের যে চাওয়া তার উপরে গুরুত্ব দিয়ে এবং আমাদের আজকের আলোচনায় দুজন বিশেষজ্ঞ যে মতামত দিলেন যে সিন্ডিকেশন, কর্পোরেট প্রথা বা শেখ হাসিনা শাসনামলে যে অলিগার্ক শ্রেণী গড়ে উঠেছিল, সেই অলিগার্ক শ্রেণী হয়তো রং বদল করে বা রূপ বদল করে ভিন্নভাবে হয়তো সিন্ডিকেট করে এই চাল এবং ভোজ্য তেলের দাম ম্যানিপুলেট করবার পেছনের কারিগর হতেও পারে। সেটি নিশ্চয়ই সরকারের দায়িত্বশীলরা নজর দেবেন এবং নির্বাচনী যে ট্রেনে আজকে আমাদের অতিথিদের আলোচনার মাধ্যমে যেটি উঠে আসলো যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে রাজনৈতিক দলগুলো, এই ট্রেন আসলে গন্তব্যে পৌঁছবে এবং এই গন্তব্যই হবে গণতন্ত্র। সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।